দেখো এই ধরনের প্রবলেম বললো যে একটা বৃত্ত যেটার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, আমি যে কোনো একটা স্থানাঙ্ক ধরলাম 6, 7 বা 7, 6 হচ্ছে কেন্দ্র। এরপরে বললো যে বৃত্তের একটা জ্যা, বললো যে বৃত্তের একটা জ্যা এবং সেই জ্যাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বলে দিল এটা হলো ধরো 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এবং বললো যে বৃত্তটার ব্যাসার্ধ ধরো বৃত্তের ব্যাসার্ধ 8 একক, এরকম বলে দিল বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 একক। এই তো তোমার অঙ্কটাও তো এরকমই ছিল তাই না, উদাহরণের অঙ্ক, আমি অন্যান্য নাম্বার দিয়ে করতেছি যদিও, কিন্তু একই তো অঙ্ক। বললো যে এত জি স্যার। কেন্দ্র বিশিষ্ট এত একক ব্যাসার্ধের একটা বৃত্তের যে জ্যাটি 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় সে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম জ্যাটি হচ্ছে এ বি জ্যা, ঠিক আছে, আর কেন্দ্র হচ্ছে সি। আচ্ছা, এখন কেন্দ্র সি থেকে এ বি জ্যা এর উপর যদি আমরা আমরা লম্ব আঁকি বা 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় বলছে, তাহলে কেন্দ্র সি আর 2, 3 বিন্দু যদি আমরা যোগ করি তাহলে আমাদের 9, 10 এর পড়া উপপাদ্য অনুসারে এই বিন্দুটা যদি ডি হয়, আমরা 9, 10 যে উপপাদ্য পড়ছি সে অনুসারে এই কোণটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা চিত্রের রেফারেন্সে লিখবো যে যেহেতু ডি এ বি জ্যায়ের মধ্যবিন্দু, সুতরাং সিডি পারপেন্ডিকুলার টু এবি, তাই না? তুমি 9, 10 যে উপপাদ্য পড়ছো সেই উপপাদ্য অনুসারে তুমি এটা লিখতে পারো। এখন ত্রিভুজ বিডিসি সমকোণী বলে আমরা লিখতে পারবো বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বিডি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ বিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার লিখতে পারি। এখন দেখো বিসি হচ্ছে ব্যাসার্ধ, ওরা বলে দিছে ব্যাসার্ধ 8 একক, তাহলে 8 স্কোয়ার মাইনাস, আবার সিডি স্কোয়ার হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই স্থানাঙ্কটাকে আমরা এখানে এভাবে আবার লিখব, স্থানাঙ্ক 7 - 2 হোল স্কোয়ার, 7 - 2 হোল স্কোয়ার প্লাস আর 6 - 3 হোল স্কোয়ার, 6 - 3 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্কোয়ার রুট অফ 8 স্কোয়ার মাইনাস 7 - 2 হোল স্কোয়ার, 7 - 2 মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হলো 64 মাইনাস 25 প্লাস 9, 25 প্লাস 9 কত, 34, 25 প্লাস 9 হলো 34। তাহলে এখান থেকে 64 মাইনাস 34 ইকুয়ালস টু হলো √30। হ্যাঁ, √30। তাহলে এখন আমরা লিখবো সুতরাং এবি ইকুয়ালস টু টুয়াইস বিডি ইকুয়ালস টু 2√30 একক। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকটা প্রবলেম আছে। বলো আরেকটা প্রবলেম। -6, 8 ও 8 - 6 বিন্দুর সংযোগ রেখাংশকে সমান 4 ভাবে বিভক্ত করা হয়। বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। -6 এবং 6 - 8 জি স্যার। আর
স্যার ওইটা হলো 8 মাইনাস 6। -6 আর 8 -6। আচ্ছা, -6 8, তাই তো? আর হুম, আরেকটা হচ্ছে 8 -6। জি স্যার। হ্যাঁ, 8 -6। হ্যাঁ, এই দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে সমান 4 ভাগে ভাগে বিভক্ত করা হয়। এখন বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। বুঝি নাই কথাটা, আরেকবার বলো। -6 8 কমা তারপরে আরেকটা বিন্দু 8 -6। হ্যাঁ, তারপর বিন্দুর সংযোগ রেখাংশকে সমান 4 ভাগে বিভক্ত ও করা সমান হয়। 4 ভাগে বিভক্ত করা হয়। হ্যাঁ, তাহলে জি স্যার। ধরো তোমার দুইটা একটা রেখা, তাহলে এ হচ্ছে -6 8 আর বি হচ্ছে, এটা সহজ অঙ্ক না, 8 -6 সমান 4 ভাগে। তাহলে প্রথম সমদ্বিখণ্ডক বিন্দু হচ্ছে একটা বিন্দু, তারপরে এইটার সমদ্বিখণ্ডক আর এইটার সমদ্বিখণ্ডক। জাস্ট তুমি সমদ্বিখণ্ডকের হুম, ফর্মুলা বের করবা। তাহলে সমদ্বিখণ্ডক সমান 4 ভাগে বিভক্তকারী বিন্দুগুলা যদি পি কিউ আর হয়, তাহলে প্রথম তুমি কিউ বের করো। কিউ কিউ হবে হলো কি, এই দুটার যোগফলের অর্ধেক, তার মানে হচ্ছে -6 + 8 ডিভাইডেড বাই 2 কমা 8 -6 ডিভাইডেড বাই 2, 8 -6 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ কিউ হচ্ছে, কিউ হলো 1 1, তাই না? এই হলো কিউ 1 1। এরপরে পি কি হবে? পি হবে এ কিউ এর মধ্যবিন্দু। পি এ এবং স্যার কিউ হয়েছে, এর, বাকিটা এখন পারবো। পারবা তো? হ্যাঁ হ্যাঁ, তারপর জি স্যার। স্যার আপাতত এই দুইটি সমস্যা ছিল। এই দুটোই প্রবলেম ছিল। আচ্ছা, এখন দেখো। স্যার এখন যদি দুইটা বিন্দুকে বলে সমান 3 ভাগে ভাগ করার জন্য আর হ্যাঁ 3টা ভাগের হ্যাঁ হ্যাঁ স্থানাঙ্ক হ্যাঁ নির্ণয় হ্যাঁ করার জন্য তখন? হ্যাঁ হ্যাঁ, এইটা হলো, এটাও সহজ। মনে করো A23 বি -6 7 এরকম দুইটা বিন্দু বললো যে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করো। ঠিক আছে, তাহলে হুম, সমত্রিখণ্ডক বিন্দুকে যদি তুমি পি আর কিউ ধরো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এটাকে 1, এই অনুপাতটা 2। আবার কিউ বিন্দুর স্থানাঙ্কের জন্য এই অনুপাতটা 2 আর এই অনুপাতটা 1। অর্থাৎ 1:2 অনুপাতে বিভক্তকারী বিন্দু আর 2:1 অনুপাতে বিভক্তকারী বিন্দু, এটা বের করতে পারো। অথবা হ্যাঁ স্যার পি হয়েছে, বিন্দু বুঝছি। বের করার পর পি আর বি এর মধ্যবিন্দুটাই হবে কি, কিউ, তখন মধ্যবিন্দুর ফর্মুলা ব্যবহার করতে পারো। ঠিক আছে, তার মানে হ্যাঁ স্যার। ওই জি স্যার। বিভক্তিকরণ সূত্রের ক্ষেত্রে একবার তুমি প্রথম অনুপাতকে 1, দ্বিতীয় অনুপাতকে 2, আরেকবার তুমি প্রথম অনুপাতকে 2, দ্বিতীয় অনুপাতকে 1 ধরে দুইটা বিন্দু বের করবা, সেই দুইটা বিন্দুই হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা ওই ক্ষেত্রফল পর্যন্ত মনে হয় করে ফেলছিলাম, তাই না? এখন হ্যাঁ স্যার। আমরা এসইউ আহমেদের 3.3 থেকে আমরা দুই একটা অঙ্ক লাস্ট লাস্ট লেকচারে আমি 3.3 থেকেই একটা অঙ্ক করাইছিলাম। সেটা আসলে 3.3 এর একদম শেষের দিকের অঙ্ক। তো আমি এখন 3.3 থেকে দু একটা অঙ্ক একটু করি। যেমন 3.3 এর একটা অঙ্ক আসছে এরকম, এটা বেশ কয়েকবার বোর্ডে আসছে। 3.3 এর 8 নাম্বারের অঙ্কগুলো, এগুলো বোর্ডে আসছে এসইউ আহমেদ। এটা হচ্ছে এসইউ আহমেদের 3.3 এর 8 নাম্বারের কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো হচ্ছে যে বলছে যে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে টি দিয়ে। বলছে t+1, 1, তারপরে আরেকটা বিন্দু বলছে twice t +1, 3, আরেকটা বিন্দু হচ্ছে twice t + 2, 2t, twice t + 2, 2t। এরকম 3টা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু। তা আমরা বিন্দু 3টাকে এবিসি ধরে নিতে পারি। এবিসি ধরে নিতে পারি। আচ্ছা, এবিসি না ধরলেও কোনো সমস্যা নাই, যাই হোক আমরা ধরে নিতে পারি এ বি সি এরকম 3টা বিন্দু। এখন বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ এরিয়া এবিসি নির্ণয়। ত্রিভুজ ক্ষেত্র এবিসি
নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আচ্ছা তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখব ত্রিভুজ ক্ষেত্র এবিসি ইকুয়ালস টু হাফ অফ, আমরা ওই বিন্দুগুলা নিয়ে আমাদের যে ফর্মুলা জানা আছে আমরা নির্ণায়ক দিয়ে একবারে লিখি, হাফ অফ টি প্লাস ওয়ান তারপর x1 y1 x2 y2 x1 y1 তারপরে x2 y2 twice t plus 1 3 তারপর প্লাস ব্র্যাকেট দিব প্লাস twice t plus 1 twice t plus 1 3 আর twice t plus 2 twice t তারপরে প্লাস twice t plus 2 twice t আর t plus 1 1 1 1 এই হলো ক্ষেত্রফল। এখন এইভাবে আমরা ক্রস মাল্টিপ্লাই করব, হাফ অফ এটাকে যদি গুণ করি 3t plus 3 minus 3t plus 3 minus 2t minus 1 তারপরে প্লাস 4t square plus 2t সরি 4t square plus 2t minus 6t minus 6t minus 6 প্লাস এখানে হবে twice t plus 2 twice t plus 2 minus 2t square minus 2t square minus 2t। এখন এটাকে আমরা সলভ করব, 3t minus 2t হচ্ছে t আর 3 minus 1 মানে হচ্ছে 2, তাহলে t plus 2 আর এখানে হবে 4t square এখানে minus 4t তাহলে হবে plus 4t square minus 4t minus 6 আর এখানে হবে মাইনাস এই 2t কাটা তার মানে minus 2t square 2t ক্যান্সেল হয়ে যাবে প্লাস 2 minus 2t square plus 2 তাহলে এটা হাফ ইন্টু 4t square minus 2t square হচ্ছে 2t square আর t হলো এখানে t minus 4t তাহলে t minus 4t মানে হচ্ছে minus thrice t 2 আর 2 মিলে হচ্ছে 4 minus 6 তাহলে 4 minus 6 মানে হচ্ছে minus 2। এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের এক্সপ্রেশন আর কি। এখন বলছে যে দেখাতে হবে যে t equals to 2 অথবা t equals to -12 হলে বিন্দুগুলো সমরেখ হবে। আচ্ছা এখন আমরা বলবো বিন্দুগুলো সমরেখ হলে আমরা লিখতে পারবো এই অংশটা 0 হবে, মানে ক্ষেত্রফল 0 হবে। তার মানে হাফ আমাদের লিখতে হবে না, হাফ বাদ দিয়ে আমরা লিখব 2t square minus 3t minus 2 equals to 0। তাহলে এখানে 2t square minus 4t plus t minus 2 equals to 0। দ্যাট ইজ এখান থেকে 2t কমন নিলে t minus 2 তারপর মাইনাস প্লাস 1 কমন নিলে t minus 2 equals to 0। তাহলে এখান থেকে t minus 2 into 2t plus 1 equals to 0। তাহলে দেখো এখান থেকে আমরা t এর দুইটা ভ্যালু পেলাম, তাহলে t equals to 2, minus half। তার মানে t equals to 2 অথবা -12 হলে বিন্দুগুলো সমরেখ হবে প্রমাণিত হলো। ঠিক আছে, বা দেখানো হলো, শোড। এটা বলছে দেখাও যে, বুঝতে পারছো? জি স্যার। এরপরে এইটারই নেক্সট প্রবলেমও এরকমই তোমার
নেক্সট প্রবলেম হলো 8 এর নাম্বার 2 প্রবলেম বলছে যে A34 B twice t 5 B twice t comma 5 তারপর C twice t comma 5 আর C হচ্ছে 6t এরকম তিনটা বিন্দু আছে। এখন বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল 19, এখানে বলছে যে ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান 19.5 একক। তার মানে 19.5 মানে হচ্ছে 39/2 একক। এখন বলছে যে t ইকুয়ালস টু কত, এটা আমাদের বের করতে হবে। তো এটাও কিন্তু সহজ অঙ্কই, আমরা সরাসরি লিখব যে হাফ অফ 3/4, এখানে ডটটা হবে না, হাফ অফ 3/4 আর টোয়াইস টি 5 এই নির্ণায়ক যোগ টোয়াইস টি 5 6 মাইনাস টি প্লাস 6 মাইনাস টি আর 3/4 দিস ইকুয়ালস টু আমরা লিখবো 39/2। তাহলে এখান থেকে 2 কেটে দিতে পারবো, তারপরে আমরা 3 5 15 15 মাইনাস 8t স্কয়ার 15 মাইনাস 8t স্কয়ার 8t সরি 8t স্কয়ার না 8t 15 মাইনাস 8t তারপরে হচ্ছে প্লাস এই 2t স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2t স্কয়ার হ্যাঁ মাইনাস 30, তারপর হচ্ছে প্লাস 24 মাইনাসে মাইনাসে প্লাস 3t, দ্যাটস ইকুয়ালস টু 39। এই হাফ হাফ চলে গেল। তাহলে এখন এটা ক্যালকুলেশন করে আমরা টি এর মান বের করব, এটা আশা করি তোমরা পারবা। হ্যাঁ, ঠিক একই রকম ভাবে আরো যেই তিনটা অঙ্ক আছে, যেমন বলছে যে 3 নাম্বার অঙ্কটা বলছে যে কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, এটা বলছে 2 - 1 একটা শীর্ষবিন্দু, আরেকটা বলছে যে a+1 a-3 a+1 a-3 তারপর হচ্ছে a+2 a+2 a, এরকম তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। বলছে যে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেই আগের এক্সপ্রেশনটার মতোই। দেখো যে লাস্টের অঙ্কটাতে এরকম যেখানে টি ছিল, এরকম টি দেওয়া ছিল, এখানে টি এর জায়গায় এ দেওয়া আছে। কাজে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এটা পারা যাবে আশা করি। এবং এ এর মান কত হলে, বলছে যে এ ইকুয়ালস টু কত হলে বিন্দুগুলো সমরেখা হবে, তাহলে এখানেও আমরা ক্ষেত্রফলের এক্সপ্রেশনটার মধ্যে এ দিয়ে একটা এক্সপ্রেশন আসবে, তারপরে সেটাকে আমরা 0 বসাবো, বসালে পরে আমাদের এ এর মানগুলো কিন্তু পাওয়া যাবে। তো আশা করি এই অঙ্ক করতে তোমাদের সমস্যা হবে না। এরপরেও বলছে যে আচ্ছা 4 নাম্বার অঙ্ক, এটা একবার আসছে বোর্ডে দেখতেছি, কুমিল্লা বোর্ড। এখানে বলছে যে প্রমাণ করো যে, এটা 4 নাম্বার অঙ্ক, প্রমাণ করো যে, বলছে যে p, p-2 তারপর p+3p p+3, p তারপর p+2 তারপর হচ্ছে p+2, p+2, যে এরকম একটা ত্রিভুজ যদি হয়, এই তিনটা বিন্দু, বলছে যে ক্ষেত্রফল p বর্জিত হবে, ক্ষেত্রফল p বর্জিত। তার মানে হচ্ছে ক্ষেত্রফল p বর্জিত, এটা প্রমাণ করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি এরকম একটা ত্রিভুজ নেই, 5 3, তারপর হলো মানে পি এর মানের উপর নির্ভর করবে না আর কি। 5 3 আমরা এখানে ধরো পি এর মান আমরা যাই লিখি না কেন, মানে পি এর মানের সাথে এই ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নাই। পি বর্জিত মানে হচ্ছে যে পি এর যা খুশি তাই মান নেওয়া যাবে। তাহলে আমরা এখানে পি এর মান 5 নিলাম, তারপর হচ্ছে 8 5, তার মানে হচ্ছে 5+2 মানে হচ্ছে 7 রাইট। এই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে
আমরা যদি এরকম লিখি 0 -2, তারপর হচ্ছে 3 0, তারপর হচ্ছে 2 2, এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে। মানে পি এর মান আমরা যাই লিখি না কেন, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে পি এর মান 5 দিয়ে যে ত্রিভুজ পেলাম, এখানে পি এর মান 0 দিয়ে যে ত্রিভুজ পেলাম, তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ হবে, এই তিনটা বিন্দু দিয়েও সেই একই ত্রিভুজ হবে। এটা হচ্ছে এই অঙ্কটার সিগনিফিকেন্স। তো এখন এটা আমাদের বলছে যে প্রমাণ করে যে পি বর্জিত। তো কিভাবে করব? আমরা লিখব ক্ষেত্রফল সমান সমান হাফ অফ, ওই একই ফর্মুলা আমরা ব্যবহার করব। নির্ণায়কটা লিখব পি আর পি -2, তারপর হচ্ছে পি প্লাস 3 পি প্লাস, আচ্ছা এখানে একটা কাজ করা যায়, তোমরা এখনো নির্ণায়ক করো নাই, বুঝতে পারছো? তোমরা এখনো নির্ণায়ক সম্পর্কে, নির্ণায়কের চ্যাপ্টার তোমরা মনে হয় এখনো করো নাই, করছো কি? যদি নির্ণায়কের স্যার বৈশিষ্ট্য আমি কাজে করছি। লাগাই, হ্যাঁ যদি নির্ণায়কের স্যার আমি বৈশিষ্ট্য কাজে নির্ণয় লাগাই, করে ফেলছি। আচ্ছা যদি নির্ণায়কের বৈশিষ্ট্য কাজে লাগাই, এই অঙ্কটাকে আমরা আরেকটু সহজে করতে পারি। যেমন ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য তো আমরা এরকম লিখতেছি, ক্ষেত্রফলের ফর্মুলার আরেকটা সূত্র, মানে যেই সূত্র থেকেই মূলত এটা আসে, যে সূত্রকে ভাঙলে পরে এটা হয়, যে আমরা ক্ষেত্রফল ইকুয়ালস টু এরকমও লিখতে পারি, ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ অফ, আমরা লিখতে পারবো x1 y1 1, অর্থাৎ পি পি -2 1, তারপরে হচ্ছে পি প্লাস 3 পি 1, তারপরে হচ্ছে পি প্লাস 2 পি প্লাস 2 1। এই নির্ণায়কটাকে আমরা এরকম করতে পারি, এই কলামের রেসপেক্টে ভাঙতে পারি আমরা, এই যে এই কলামের রেসপেক্টে ভাঙতে পারি, মানে এটাকে লিখতে পারি পি 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 -2 পি পি প্লাস 2 1 1 1, এভাবে লিখতে পারি। আচ্ছা এরপরে লেখা যায় প্লাস, যেহেতু এই কলামের রেসপেক্টে ভাঙলাম, কাজে পি 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 লিখছি, তাহলে এখন বাকিটা লিখতে হবে 0 3 2, তারপরে হচ্ছে পি -2 পি পি প্লাস 2 1 1 1। আচ্ছা তাহলে এই এই অংশটা দেখো, এই কলামটা আর এই কলামটা কিন্তু সেম আসলে, কারণ তুমি এখান থেকে পি কমন নিতে পারো। নেক্সট লাইনে আমরা লিখতে পারবো হাফ ইন্টু পি কমন, তাহলে স্যার এটা 0 হয়ে 1 যাবে। 1 1, পি -2 পি পি প্লাস 2 1 1 1। হ্যাঁ, ও এখানে হাফটা আবার রাখতে হবে, হাফ আছে, প্লাস হাফ ইন্টু 0 3 2 আর পি -2 পি পি প্লাস 1 1 1 1। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনের এইটাকে 0, এটা 0 হয়ে গেল। তাহলে নেক্সট আমি এখানে একটু লিখি, তাহলে নেক্সট লাইন হবে হচ্ছে হাফ ইন্টু 0 3 2, তারপর পি -2 পি আর পি প্লাস 1, তারপর হচ্ছে 1 1 1। তাহলে আমাদের এক্সপ্রেশনটা এইটাতে পরিণত হলো। এখন এইটাকে যদি আমরা আবারও ভাঙি, পরের লাইনে এটাকে আমরা আবারও ভাঙবো, হাফ ইন্টু 0 3 2 পি পি পি, তারপর 1 1 1, প্লাস হাফ ইন্টু 0 3 2। দেখো এই এই এটার মধ্যে কিন্তু আর পি নাই, তাহলে -2 0 1, আর ওইখানে হবে 1 1 1। ঠিক আছে, এখানে হবে 1 1 1, একদম কর্নারে চলে গেল, সরি। যাই হোক, তাহলে এইটা আবার 0 হয়ে যাবে। তাহলে আমরা ফাইনাল এক্সপ্রেশন যেটা পাচ্ছি, ফাইনাল এক্সপ্রেশনটা পাচ্ছি হচ্ছে ইকুয়ালস টু হাফ ইন্টু 0 3 2 -1 0 1 1 1 1। আমরা এটাকে এইভাবেই লিখে দিতে পারবো এবং বলবো এটা পি বর্জিত, এটার মধ্যে আর পি নাই। ঠিক আছে, এভাবে নির্ণায়কের নিয়মে করতে পারি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো এই যে এরকম ভাবে ক্ষেত্রফলের ফর্মুলাকে মানে এটাকে এক্সপ্লোর করব, করে তারপরে এটার মান বের করে দেখা যাবে যে কাটাকুটি করে পি গুলো সব ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আরেকটা প্রসিডিউর। আর যদি নির্ণায়কের নিয়মে করি তাহলে আমরা এটাকে এভাবে করতে পারবো আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? এখন দেখো আচ্ছা স্যার। বইতে একটা অঙ্ক আসছে,
আচ্ছা, একটা অঙ্ক দেখো, বলছে যে একটা সামান্তরিকের ABCD একটি সামান্তরিক। ওরা বলে দিছে যে ABCD একটি সামান্তরিক, ABCD সামান্তরিক। এটা হচ্ছে এসি আহমেদের 3.3 13 নম্বর অঙ্ক। ABCD একটি সামান্তরিক, ABC বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক বলা আছে। ABC হচ্ছে A হচ্ছে -3 2, আর B হচ্ছে -4 -3 আর C হচ্ছে 1 -7 1 -7। এখন D বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। D বিন্দুর স্থানাঙ্ক এবং সামান্তরিকের ক্ষেত্রফল বলছে যে D এর স্থানাঙ্ক dxy ইকুয়ালস টু কত, আর এরিয়া ইকুয়ালস টু কত, সামান্তরিকের ক্ষেত্রফল। এখন যেহেতু বলছে সামান্তরিকটি ABCD, তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটার বিন্দুর ক্রম ABCD আছে, কাজে আমাদের এখানে কোনো ঝামেলা নাই। আমরা এটাকে x1 y1, এটাকে x2 y2, x3 y3, x4 y4 ধরে আমরা কাজ করে ফেলবো। আমাদের মূল কাজ হচ্ছে D কে বের করা। তো আমরা এখানে একটু ছবি আঁকবো। A হচ্ছে -3 2, B হচ্ছে -4 -3, B হচ্ছে -4 -3, আর C হলো 1 -7। এখন আমাদের D বের করতে হবে, dxy। আচ্ছা, এখন আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা ও বিন্দুকে সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এ বি মনে করতে পারি, ও এ বি। তাহলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু আমরা লিখব কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ও এ বি। তাহলে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু, তাই না? তাহলে আমরা এখন লিখব, সুতরাং a ইকুয়ালস টু -3 + 1 ডিভাইডেড বাই 2, -3 + 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু -1, আর b ইকুয়ালস টু হবে 2 - 7 ডিভাইডেড বাই 2, 2 - 7 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2 - 7, তার মানে -5/2। তাহলে আমরা a b পেয়ে গেলাম 5/2। এখন আবার ও হচ্ছে BD এর মধ্যবিন্দু, আবার ও এর স্থানাঙ্ক তো বের করে ফেলছি। ও হচ্ছে -1 -5/2 হলো BD এর মধ্যবিন্দু, ঠিক আছে, BD এর মধ্যবিন্দু। সুতরাং আমরা লিখতে পারবো -4 + x ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হলো -1। তাহলে এখান থেকে -4 + x ইকুয়ালস টু -2। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু ওই -4 ওই পাশে গেলে +4 হয়ে যাবে 2। আবার লিখতে পারবো -3 + y ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু -5/2। that is -3 + y equals to -5, therefore y equals to -3 এর পাশে গেলে -2। তাহলে এখান থেকে আমরা xy equals to 2 - 2 পেয়ে গেলাম। তাহলে এখন d এর স্থানাঙ্ক যদি পেয়ে যাই, তাহলে চারটা বিন্দু দেওয়া আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো সহজেই। ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা ওই x1 y1 x2 y2 আমরা এখন লিখবো যে, সুতরাং ত্রিভুজ না, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল সমান হাফ দিয়ে ওই বিন্দুগুলো নিব। প্রথমে এবি নিব, এবি -3। স্যার এর বিন্দু দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করছেন কেন? মধ্যবিন্দুর ফর্মুলা, দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্যার স্থানাঙ্ক। তুমি কি আগের লেকচার ভুলে গেছো? দুইটা বিন্দুর না স্যার, মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 + x2 ডিভাইডেড বাই 2। x1 x1 জি + x2 স্যার। ডিভাইডেড বাই 2, AC এর মধ্যবিন্দু। তাহলে a এর ভুজ b এর ভুজ ও ডিভাইডেড স্যার, বাই 2। এটা 1 লিখছেন, আমি মনে করতেছি এটা বুঝি 2 লিখছেন। কোনটা? স্যার -3 ওই যে + 1 ডিভাইডেড বাই সব 2। ভুল দিচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। হয়েছে স্যার।
জি স্যার। আচ্ছা, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, আমরা এখন লিখব এ বি সি ডি, চারটা বিন্দু বসিয়ে দিব, -3 2, তারপর হচ্ছে -4 -3 প্লাস -4 -3 আর 1 -7 প্লাস এরপরে 1 -7 আর হচ্ছে 1 -7, তার সাথে বসবে ডি। ডি হলো চতুর্থ বিন্দু, ডি কে আমরা বের করছি কি 2 -2 2 -2, তারপর হচ্ছে চতুর্থ বিন্দুর সাথে আবার প্রথম বিন্দু আসবে 2 -2 আর প্রথম বিন্দু হচ্ছে -3 2। এখন এটা সলভ করলে আমরা চতুর্ভুজের বা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, ডু, এটা তোমরা করে নিবা। এরপর আরো কিছু গাণিতিক সমস্যা আছে। এখন আমার মনে হয় যে তোমরা চ্যাপ্টার শুরু করলেই গাণিতিক সমস্যাগুলো করতে পারবা। আচ্ছা, আরেকটা অঙ্ক করাই। আচ্ছা, 5 নাম্বার অঙ্ক, জাস্ট এ মিনিট। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম এখন সলভ করব একটু। এসইউ আহমেদ 3.3, এসইউ 3.3, প্রবলেম নাম্বার 5। বলছে যে একটা ত্রিভুজ, ত্রিভুজ ও পি কিউ, এটার শীর্ষগুলো হচ্ছে 0 0, তারপর হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমার নাম্বার থেকে বিকাশ করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এখনই এখনই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম্বার থেকে বিকাশ করেছে, অলরেডি চলে গেছে পেমেন্টটা। আচ্ছা, সরি। তাহলে হচ্ছে তারপরে বিন্দুটা হচ্ছে এ কস বিটা আর মাইনাস এ সাইন বিটা। এ কস বিটা আর আরেকটা হচ্ছে মাইনাস এ সাইন বিটা। সাইন বিটা, আরেকটা বিন্দু হচ্ছে এ সাইন আলফা, এ কজ আলফা। এ সাইন আলফা কমা এ কজ আলফা। এটার সাথে যেহেতু ত্রিকোণমিতি তো আমরা করছি, কাজে এটা ত্রিকোণমিতি রিলেটেড বলে আমি অঙ্কটা করাচ্ছি। যে দেখাও যে আলফা ইকুয়ালস টু বিটা হলে ত্রিভুজের ক্ষেত্রফলের মান বৃহত্তম হবে। এটা দেখাতে বলছে যে আলফা ইকুয়ালস টু বিটা হলে ক্ষেত্রফল ম্যাক্সিমাম হবে, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এখন আমরা লিখব যে ক্ষেত্রফল ত্রিভুজ ইকুয়ালস টু হাফ অফ সেই 0 0 0 0 পর এ কস বিটা। আচ্ছা, এখানেও আমরা ওই পুরোপুরি নির্ণায়কের ফর্মুলাটা একবারে ব্যবহার করি, কারণ সংখ্যা না থাকলে এখানে নির্ণায়ক থাকাতে আমাদের একটু সুবিধা আছে। আমরা লিখব হাফ ইন্টু x1 y1 1, x1 y1 বা x1 y1 0 0 1, তারপরে x2 y2, তার মানে a cos বিটা আর মাইনাস a sin বিটা, sin বিটা 1, তারপর হচ্ছে a sin আলফা, a cos আলফা 1। এখন এই কলাম থেকে আমরা a কমন নিতে পারি আর এই কলাম থেকেও a কমন নিতে পারি। তাই দুইটা কলাম থেকে a কমন নিলে আমাদের a স্কয়ার বাই 2 কমন থাকে। তাহলে a স্কয়ার বাই 2 কমন থাকলে এখানে হচ্ছে 0 0 1 আর এখানে হচ্ছে cos বিটা, এখানে থাকবে শুধু cos বিটা আর এখানে থাকবে মাইনাস sin বিটা আর এখানে থাকবে sin আলফা আর এখানে থাকবে cos আলফা আর এখানে 1 1। আচ্ছা, এখন এই নির্ণায়কটাকে ভাঙালে এই a স্কয়ার বাই 2 কমন, এই 0 0 থাকার জন্য শুধু খালি আমাদের জিরোর জন্য যদি ভাঙাই তাহলে কিছু হবে না, এই জিরোর জন্য, তাহলে আমরা এই কলাম বাদ দিতে পারবো, এই কলাম এই রো এবং এই কলামকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আলটিমেটলি নির্ণায়কটা হয়ে যাবে হচ্ছে
কস বিটা সাইন বিটা, কস বিটা আর মাইনাস সাইন বিটা আর সাইন আলফা কজ আলফা, সাইন আলফা কজ আলফা। সো এটা হয়ে গেল a স্কয়ার বাই 2। এখন আর গুণ করব কজ আলফা কস বিটা কজ আলফা, কস বিটা কজ আলফা আর মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস সাইন আলফা সাইন বিটা, সাইন আলফা সাইন বিটা। তাহলে দেখো কসে কস বি প্লাস সাইনে সাইন বি ইকুয়ালস টু কস এ মাইনাস বি। তাহলে এটা হয়ে গেল a স্কয়ার বাই 2 কস আলফা মাইনাস বিটা। এই যে কসে কস বি সাইনে সাইন বি, তাহলে কস আলফা মাইনাস বিটা, এটা হলো ক্ষেত্রফল। এখন স্পষ্টত আমরা লিখব ক্ষেত্রফল সর্বোচ্চ হবে, ক্ষেত্রফল সর্বোচ্চ হবে যখন কজ আলফা মাইনাস বিটা সর্বোচ্চ। ঠিক আছে, তার মানে কজ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু কস 0। তাহলে এখান থেকে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু বিটা। এটাই আমাদের প্রমাণ করা হলো। ঠিক আছে, এটা আমাদের এই প্রশ্নমালার অঙ্ক গেল একটা। আর এর পরের টপিক হচ্ছে আমাদের সঞ্চার পথ। আমি আজকে পরবর্তী টপিকে যাব। আর এই পর্যন্ত এই চ্যাপ্টারে আমি যদি অঙ্ক একটা একটা করে ধরে ধরে করাই, অনেক অঙ্ক করাতে হবে। এখন আমি বলবো যে তোমাদের আসলে অঙ্কগুলো দেখতে হবে, করার চেষ্টা করতে হবে। যদি কোনো অঙ্কে তোমাদের আবারও প্রবলেম থাকে, নেক্সট প্রবলেম ক্লাসে তোমরা অবশ্যই আমাকে ওই প্রবলেমের অঙ্কগুলোর কথা বলবা, আমি সেই প্রবলেম তোমাদের অবশ্যই সলভ করে দিব। কিন্তু তোমাদের করে দেখতে হবে। আমি আশা করি তোমরা হয়তো অল্প কিছু অঙ্কে তোমাদের সমস্যা হতে পারে, বাট তোমরা বেশিরভাগ অঙ্কই পারবা। তা আমি আজকে আমাদের নেক্সট টপিক হচ্ছে সঞ্চার পথ। সঞ্চার পথের টপিকটা আজকে একটু শুরু করে দিয়ে আজকে লেকচার শেষ করবো আর কি। সঞ্চার পথের পরেই আমরা একেবারে সরল রেখার সমীকরণ সম্পর্কিত আলোচনা চলে যাব। সঞ্চার পথ, লোকাস। আমাদের এখনকার টপিক হচ্ছে সঞ্চার পথ। স্যার এটা কি অন্য একটা অধ্যায়? হ্যাঁ, অন্য একটা অধ্যায়। স্যার কি অধ্যায়? এইটা হচ্ছে এসইউ আহমেদেরই, এসইউ আহমেদের 3.5 চ্যাপ্টার 3.4 3.5 3.5 হচ্ছে এই আমাদের এই পর্যন্ত আমরা যা যা পড়লাম সেগুলোর উপর সৃজনশীল একটা চ্যাপ্টার আছে। কিন্তু সঞ্চারপথ হচ্ছে 3.4। মানে আমরা আসলে এতক্ষণ যেটা করছি সেটা হচ্ছে স্থানাঙ্ক সম্পর্কিত সমস্যা আর কি। পরবর্তীতে আমরা সরলরেখার ইকুয়েশনে যাব। আমরা এখনো ইকুয়েশন রিলেটেড প্রবলেমের মূলে যাই নাই। তো এই ইকুয়েশন রিলেটেড প্রবলেমে যাওয়ার সূচনাটা হচ্ছে সঞ্চারপথ। যেমন আমরা যখন সরল রেখার ইকুয়েশন লিখব, সরল রেখা হচ্ছে একটা বিশেষ ধরনের সঞ্চারপথ। আচ্ছা, তো প্রথম আমরা একটু বোঝার চেষ্টা করি যে সঞ্চারপথ জিনিসটা কি। তোমরা সঞ্চারপথ কথাটা 9-10 এর কোনো একটা উপপাদ্যে হয়তো পাইছিলা। সেটা ছিল এরকম যে প্রমাণ করো যে দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চারপথ। পাইছো? মনে আছে এরকম একটা উপপাদ্য ছিল? হ্যাঁ, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখার লম্ব দ্বিখণ্ডক হয়, এরকম একটা কথা ছিল। যে যদি দুইটা নির্দিষ্ট বিন্দু জানা থাকে, তাহলে এই বিন্দু থেকে সমান দূরে যে বিন্দুগুলোকে আমরা নিব, এই বিন্দুগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা একটা সরল রেখা পাবো। এবং এই সরল রেখাটা এই এবি সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। তো এই উপপাদ্যটাতে তোমাদের 9-10 এ সঞ্চারপথ কথাটার অ্যাপ্লিকেশন ছিল। আচ্ছা, এখন আসলে সঞ্চারপথ জিনিসটা কি? সঞ্চারপথ বা লোকাস বলতে আমরা বুঝাই সঞ্চারপথ মানে হলো কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে যে বিন্দুসমূহ পাওয়া যায়, যে বিন্দুসমূহ পাওয়া যায় তাদের লেখচিত্র, তাদের যে লেখটা হয় তাদের লেখচিত্রটাই হলো সঞ্চারপথ। যেমন তোমাকে বলা হলো সুনির্দিষ্ট নিয়ম। এখন এই সুনির্দিষ্ট নিয়ম যেমন একটু আগে যেটা বললাম, যে ধরো এরকম এ একটা বিন্দু দেওয়া আছে, বি আর একটা বিন্দু দেওয়া আছে, বলা হয়েছে
যে এ থেকে এ এবং বি থেকে সমান দূরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলোর সঞ্চারপথ, সেই বিন্দুগুলো কোথায় হবে। তাহলে প্রথম আমরা বুঝতে পারি, সরি একটু একটু পজ করি, এখানে মাইকের সাউন্ড। তাহলে যদি বলা হয় যে এ বি এর মধ্যবিন্দু মানে এ বি থেকে সমান দূরবর্তী বিন্দু সমূহের সঞ্চারপথ, তাহলে এ বি এর সমান দূরবর্তী বিন্দু হচ্ছে প্রথমত মধ্যবিন্দু, তারপরে মধ্যবিন্দু থেকে উপরের দিকে এই যে বিন্দুগুলো আমরা নিব, এই সবগুলো বিন্দু কিন্তু একটা সরল রেখায় থাকবে, এটা আমরা বুঝতে পারি। তাহলে আমরা যদি এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে এই বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্কের সাথে এই বিন্দুটাকে একটা ভ্যারিয়েবল স্থানাঙ্ক পি এক্স ওয়াই যদি আমরা ধরি, কারণ এই বিন্দুটা অগণিত হতে পারে, এই শর্তে এরকম অগণিত বিন্দু আমরা পেতে পারি। তাহলে ধরো আমাকে বলে দিল যে এ বিন্দু হচ্ছে 3 2 আর বি বিন্দু হচ্ছে -1 7 আর পি বিন্দুটা হচ্ছে এ বি থেকে সমদূরবর্তী। তাহলে পি এক্স ওয়াই এর প্রপার্টি হচ্ছে, এখানে যে নির্দিষ্ট নিয়ম সেই নির্দিষ্ট নিয়ম হচ্ছে পি এ ইকুয়ালস টু পি বি। তাহলে যদি পি এ ইকুয়ালস টু পি বি হয়, তাহলে আমরা এটাও লিখতে পারবো পি এ স্কোয়ার ইকুয়ালস টু পি বি স্কোয়ার। তাহলে পি এ স্কোয়ার বললে আমরা এক্স ওয়াই এর সাথে এই বিন্দুর দূরত্বের বর্গ, তখন আর রুট ওভার চিহ্নটা দিতে হবে না। তাহলে আমরা লিখবো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখবো পিবির জন্য লিখবো এক্স প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স থেকে -1 বিয়োগ করছি তাই, প্লাস ওয়াই মাইনাস 7 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 7 হোল স্কোয়ার। তাহলে দেখো দুই পাশ থেকে এক্স স্কোয়ার টার্ম কাটা যাবে, ওয়াই স্কোয়ার টার্ম কাটা যাবে, এখানে হবে -6x প্লাস 9 আর এখানে হবে -4y প্লাস 4 আর এই পাশে হবে টোয়াইস x প্লাস 1 আর এখানে হবে -14y প্লাস 49। তাহলে যদি আমরা এটাকে একসাথে করি, সব বাম পাশে সব নিয়ে আসলে -6x 2x, তাহলে এটা হবে -8x আর -4y -14y এই পাশে আসলে প্লাস 10y হয়ে যাবে, 10y আর প্লাস 9 প্লাস 4 13 আর এখানে হচ্ছে 49 আর 1 হচ্ছে 50, 50 এই পাশে 50 থেকে মাইনাস, তাহলে এটা হবে -37 ইকুয়ালস টু 0। এখন এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি 8x মাইনাস 10y প্লাস 37 ইকুয়ালস টু 0, যদি ক্যালকুলেশন আমার ভুল হয়ে না থাকে, ছোট ছোট ভুল অনেক সময় হয়, যাই হোক। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাই হচ্ছে এ বি থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সঞ্চার পথের ইকুয়েশন। এবং তুমি মনে হয় অলরেডি জানো, 9-10 এর কিছু পড়া থেকে এটা জানো যে এই সমীকরণগুলো আসলে একটা সরল রেখা হয়। তো সঞ্চার পথের চ্যাপ্টারে আমাদের এরকমই বলা থাকবে যে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। যেমন একটা একটা প্রবলেম আমরা করতে পারি যে সঞ্চার পথের চ্যাপ্টারের একটা অঙ্ক আমরা করছি, বলছে যে 2 0 হতে যে সেটের বিন্দু সমূহ x ইকুয়ালস টু 0 রেখা থেকে তাদের দূরত্বের 3 গুণ, x ইকুয়ালস টু 0 রেখা থেকে দূরত্বের 3 গুণ দূরত্ব বজায় রাখে তাদের সঞ্চারপথ। ঠিক আছে, এটা বের করতে বলছে। 2 0 বিন্দু থেকে যে সেটের বিন্দু সমূহ x ইকুয়ালস টু 0 রেখা থেকে দূরত্বের 3 গুণ দূরত্ব বজায় রাখে। কথাটা তাহলে তাহলে বোঝা গেল যে 2 0 হচ্ছে একটা বিন্দু, তাহলে এই 2 0 বিন্দু থেকে যে বিন্দু সমূহ x ইকুয়ালস টু 0 রেখা, এখন আমরা জানি x ইকুয়ালস টু 0 রেখা হচ্ছে y অক্ষ, x ইকুয়ালস টু 0 রেখা হচ্ছে y অক্ষ, কারণ y অক্ষের প্রত্যেকটা বিন্দুতে x ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু 0 থেকে দূরত্বের 3 গুণ। তাহলে আমরা যদি বলি
যে ধরি বিন্দু সমূহের স্থানাঙ্ক হচ্ছে pxy, সেটের যে কোনো বিন্দু, ঠিক আছে? ধরি pxy হচ্ছে প্রদত্ত সেটের যে কোনো বিন্দু। তাহলে এই pxy x = 0 রেখা থেকে দূরত্বের 3 গুণ দূরত্ব। তার মানে এইখানে যদি pxy হয়, তাহলে এই দূরত্বের আর এই দূরত্ব যদি আমরা চিন্তা করি, তাহলে এই দূরত্ব থেকে এই দূরত্ব হচ্ছে 3 গুণ। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 3, অর্থাৎ pxy থেকে এটার দূরত্ব। এখন লক্ষ্য করো, pxy যদি কোনো বিন্দু হয় তাহলে pxy বিন্দু থেকে x = 0 বা y অক্ষের দূরত্ব মানে হচ্ছে তার ভুজ। তাহলে আমরা বলবো pxy হতে হতে x = 0 এর দূরত্ব সমান হচ্ছে বিন্দুর ভুজ। একটা পরম মান চিহ্ন দিব, কারণ দূরত্ব যেহেতু, কাজে মানটা পজিটিভ হবে, তাই আমরা পরম মান চিহ্ন দিব। pxy থেকে x = 0 এর দূরত্ব হচ্ছে তার ভুজের সমান। এরপরে বলছে 20 থেকে বিন্দুর দূরত্বের xy রেখা থেকে দূরত্বের 3 গুণ দূরত্ব। তার মানে 20 থেকে যে দূরত্বটা সেটা হচ্ছে এই দূরত্বের 3 গুণ। তাহলে এখন আমরা লিখবো প্রশ্ন মতে 3 × mod x, মানে এই দূরত্বের 3 গুণ ইকুয়ালস টু হচ্ছে pxy থেকে এই বিন্দুর দূরত্ব। তার মানে x - 2 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার এটার স্কয়ার রুট। এই হচ্ছে আমাদের সঞ্চারপথ গঠনকারী নিয়ম বর্ণনাকারী সমীকরণ, ঠিক আছে? সঞ্চারপথ গঠনের জন্য যে নিয়ম, সেই নিয়ম বর্ণনাকারী সমীকরণটা হচ্ছে এটা। তাহলে এখন এটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে মড চিহ্ন উঠে যায়, তাহলে এখানে আমরা 9x² লিখবো x² - 4x + 4, তারপর হচ্ছে প্লাস y²। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা পেয়ে গেলাম যে 8x² - y² + 4x - 4 = 0। এটাই হচ্ছে আমাদের সঞ্চারপথের সমীকরণ। বুঝতে পারছো? হ্যাঁ, 4x - 4, হ্যাঁ ঠিক আছে, এটা 4 - 4 হবে 8x²। তো এইভাবে করে আমরা সঞ্চারপথের চ্যাপ্টারের যে সমাধানগুলো আছে, অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো আমরা করতে পারবো যদি আমরা সমীকরণ গঠনকারী বর্ণনাটা বুঝতে পারি। তো আমি তোমাদের HW দিচ্ছি, HW, যে এসিও আহমেদ বা তোমরা যেই বই দেখো না কেন, সেই বইয়ের সঞ্চারপথের চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো এখন করার চেষ্টা করবা। করার চেষ্টা করে যদি তোমাদের কোনো সমস্যা হয়, যদি মনে করো কোনো অঙ্ক বুঝতেছো না, পারতেছো না, আমি আগামী ক্লাসে সেই অঙ্কগুলা করে দিব। আচ্ছা, ভালো হয় যদি তোমরা আগে থেকেই অঙ্কগুলোর ছবি তুলে গ্রুপে যদি পাঠায় দাও, অঙ্কগুলোর ছবি তুলে কোন কোন অঙ্কগুলো পারতেছো না সেগুলো যদি গ্রুপে পাঠায় দাও, তাহলে আমি ক্লাসে আর নতুন করে তোমাদের ডেসক্রিপশন থেকে অঙ্কগুলো জানতে হবে না, আমি অঙ্কগুলো একের পর এক করে দিব, সঞ্চারপথ চ্যাপ্টারের অঙ্ক। তো আজকের ক্লাস তাহলে এখানে শেষ করতেছি, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আসসালামু আলাইকুম স্যার। বুধবারে দেখা হবে। এই অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।